দাদুকে দেখল নাকে মুখে নল জড়ানো, পায়ের তলা থেকে ঝুলছে ক্যাথিটার। নমিতা আন্টির গলায় ওড়নার দাগটা খুব ভালোভাবে বোঝা যায়। চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, দাঁতে কামড়ে জিভ ফুলে উঠেছে। মাস্তুতো দিদি রিঙ্কিকে দেখতে বড়ই সুন্দর ছিল, মরার পরে তেমনই সুন্দর রয়েছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন, আর তোমরা শুনছো অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখক আকাশ গুহর কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, যারা ওপার থেকে আসে। গল্পটির শেষের চমকটির জন্য আপনাদের কাছে অনুরোধ, গল্পটি শেষ অবধি শুনবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। শুনতে থাকুন আজকের গল্প, যারা ওপার থেকে আসে। স্টেশনের ট্রেনটা যখন থামল, তখন আশ্বিনের নির্দয় সূর্য মধ্য গগনে। একেবারে ধুধু মেঠো স্টেশন। ট্রেন থেকে ৩-৪ জনের বেশি লোক নামেনি স্টেশনে। তাদের সঙ্গে নেমে পড়ল অঙ্কুর। তবে নেমে বন্ধু অরিন্দমকে খুঁজে পেতে ওকে বেশি বেগ পেতে হলো না। যেখানে বলেছিল সেখানেই দাঁড়িয়ে সে। স্টেশনের একেবারে শেষ মাথায়, যেখানে হলুদ রঙের বোর্ডে দরিয়াপুর নামটা জলজল করছে, ওখানেই এই ঠাঁঠা রোদের মধ্যে দিব্যি দাঁড়িয়ে আছে সে। অঙ্কুরকে ট্রেন থেকে নামতে দেখেই হাত তুলে ডাকল, এই যে এদিকে দেখ, এইদিকে এদিকে। অঙ্কুর পায়ে পায়ে ওর কাছে এগিয়ে আসতেই ওর কাঁধের ব্যাগটা নিজের কাঁধে তুলে নিয়ে অরিন্দম এক গাল হেসে বলল, তাহলে শেষমেশ পায়ের ধুলো দিলি বল? সেই কবে থেকে তোকে বলছি। ইস, ঘেমে নে, কি অবস্থা হয়েছে তোর। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল, একটু আরাম করবি। তারপর অঙ্কুরকে আর বেশি কিছু বলার সুযোগ না দিয়ে সোজা স্টেশন থেকে বেরিয়ে বাইরে রাখা নিজের বাইকে বন্ধুকে চাপিয়ে সোজা বাড়ির দিকে গাড়ি হাঁকালো অরিন্দম। গাড়িতে যেতে যেতে এটা সেটা দেখাচ্ছিল অরিন্দম তার বন্ধুকে। এলাকার পুরনো মন্দির, মজে যাওয়া নদীর ঘাট, তার পাড়ে শ্মশান, প্রায় ৩৫০ বছরের পুরনো একখানা পোড়ো ভুতুড়ে বাড়ি। এসব দেখতে দেখতে ১০ মিনিটের মধ্যে অরিন্দমদের বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো ওরা। হ্যাঁ, ফটকই বটে। ভেতরে যে বাড়িটা, বা বলা ভালো প্রাসাদটা উঁকি মারছে, সেটার বৈভবের সাথে ফটক কথাটাই যায়। নিজের বাড়ির সম্পর্কে এক বর্ণও যে বাড়িয়ে কিছু বলেনি অরিন্দম, সেটা বুঝতে পারছে অঙ্কুর। কলেজে ফার্স্ট ইয়ার থেকে অরিন্দমের মুখে আমাদের এককালে সুন্দরবনের বাদা অঞ্চলে অনেক জমি ছিল, আমাদের বাড়িতে বিশাল দুর্গাপূজা হয়, আমার প্রপিতামহ মৃগয়ায় যেতেন, ইত্যাদি এ জাতীয় কথা শুনে শুনে অঙ্কুর এসবের সত্যতা যাচাই করতেই হোক, আর এমন একটা বাড়িতে আতিথেয়তা গ্রহণ করার লোভেই হোক, এবারের ওদের দরিয়াপুরের এই বাড়িতে দুর্গাপূজার নিমন্ত্রণটা যেচেই নিয়ে নিল। দুর্গাপূজার ছুটির আগেই ওকে একদিন ক্যান্টিনে বসে বলেই ফেলল, এবার পুজোর ছুটিতে কিন্তু তোর বাড়িতে যাব, খালি গল্প শোনাস। এবছর কলকাতায় ঠাকুর দেখবো না, তোর বাড়ির পুজোতেই আনন্দ করব। কি নিয়ে যাবি তো? অরিন্দম তো প্রস্তাবে মহা খুশি। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, সাদর আমন্ত্রণ। আমি তো চাই তোকে নিমন্ত্রণ করতে, কিন্তু কাকিমা তোকে অ্যালাউ করবে কিনা তা ভেবেই। আরে ওসব তোকে ভাবতে হবে না, তোর কাছে যে নেমন্তন্ন নেওয়ার আগে মাকে আমি পটিয়ে রেখেছি ভালো মতো। যদিও বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে, তবুও শেষমেশ মা আমার রাজি হয়েছে, এই অনেক। অঙ্কুরের কথায় ভীষণ খুশি হয়েছিল অরিন্দম। যাক,
তুই যদি ম্যানেজ করতে পারিস তাহলে তো কোনো কথাই নেই। তবে হ্যাঁ, কদিন থাকতে হবে কিন্তু বলে দিলাম, না হলে আমাদের বাড়ির পুজোর রেস্টটাই পাবি না। পারলে পুজোর কদিন আগেই চলে আয়, বুঝলি? কিভাবে ঠাকুর তৈরি হয়, কিভাবে মাকে সাজানো হয়, কিভাবে আমরা রাত জেগে সব কাজ করি, বাড়ির মেয়েরা ঠাকুর দালানে আলপনা দেয়, কিভাবে ভোগ তৈরির জন্য বাড়িতে একটা ভয়ঙ্কর ব্যস্ততা থাকে, এবং আলাদা মিষ্টি তৈরির জন্য বাড়ির বউয়েরা ভেন পর্যন্ত বসায় রে। এগুলো সব নিজের চোখে দেখতে পাবি। তো অরিন্দমের কথা মতোই বেশ কয়েকদিন আগেই চলে এলো অঙ্কুর। এই কিছুদিন আগে সেমিস্টার শেষ হয়েছে, বেশ লম্বা ছুটি, কদিন চুটিয়ে আরাম করা যাবে। বাড়িটার সামনে বড় বাগান, তার মাঝখানে একটা নাট মন্দির, এখানেই দুর্গাপূজা হয়। একটা অর্ধ সমাপ্ত দুর্গা প্রতিমা রাখা, শেষ মুহূর্তের রং তুলির কাজ বাকি। পুজো চলেই এলো, এই তো কয়েকদিন পরেই মহালয়া। মৃৎশিল্পীরা অত বড় উঠোনের এক প্রান্তে একটা ঘরে সকলে মিলে থেকে কাজ করছেন। বাড়িটার পিছন দিকে একটা বিরাট পুকুর, তার বাঁধানো ঘাটও আছে। বাড়ির ঘরগুলি বেশ বড়, অবাধে হাওয়া খেলে। ঘরে ঘরে দামি পুরনো আসবাবপত্র, চক মেলানো মেঝে, টানা বারান্দায় কড়ি কাঠে পায়রা এসে বসে। অঙ্কুর সিনেমাতে যেমন দেখেছে, বইয়ে যেমন পড়েছে, ঠিক তেমন জমিদার বাড়িই বটে। অরিন্দমদের নাকি আরও ঐশ্বর্য ছিল, কালের নিয়মে তার জৌলুস কমে গেছে, যেমনটা সব বনেদি বাড়ির ক্ষেত্রে হয় আর কি। এক পুরুষ বৈভব তৈরি করে, পরের পুরুষ বসে বসে খেয়ে ধ্বংস করে। যাই হোক, বন্ধুর বাড়িতে আসা ইস্তক দিব্যি আয়েসে দিন কাটছে অঙ্কুরের। দোতলায় একা একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে তাকে। জানলা খুললেই পুকুরের জোলো হাওয়া প্রাণ জুড়িয়ে দিচ্ছে। আতিথেয়তাও দেখার মতো। অরিন্দমের একটি বোন আছে জানত অঙ্কুর। আশা ইস্তক তাকে দেখে অঙ্কুরের মনের মধ্যে কি এক ঢেউ উথাল পাথাল করছে যেন। মেয়েটিকে বড় ভালো লেগেছে তার। নামটাও ভারী মিষ্টি, রানু। অরিন্দমের থেকে মাত্র 1 বছরের ছোট, চপল, মিশুকে এবং প্রাণবন্ত। অঙ্কুরের সাথে মিশে গিয়েছে খুব ভালোভাবেই। তবে অঙ্কুর অতটাও সহজভাবে মিশতে পারছে না। রানু কাছে এলেই কেমন একটা ভেবলে যায় অঙ্কুর। রানু কিছু বুঝতে পারছে কিনা কে জানে। সেও দাদার এই বন্ধুটিকে নানা রকম ফাজলামো হালকা ছলে অপদস্থ করে দারুণ মজা পায়। অঙ্কুর এমনি কথা কম বলে, তারপর রানুর কিছু কিছু বেঢপ ফাজলামোর সামনে সে একেবারে গুটিয়ে যায়। মেয়েটির বোধহয় তখন খুব আনন্দ হয়। এই করেই অঙ্কুরের 3টে দিন ভালোই কাটল। চব্যচস্য লেজ্জ পেয়েও খায়, বন্ধুর বাইকে করে গ্রাম ঘোরে। বিকেলে ঘাটে বসে অরিন্দম, রানু আর সে নিজে। গল্পগাছা চলে। সন্ধে চণ্ডীমণ্ডপে এসে হাঁ করে বসে থাকে অঙ্কুর, আর দেখে কিভাবে একটু একটু করে সপরিবারে সেজে উঠছেন মা দুর্গা। কোনো শাসন বারণ নেই, সামনে পুজো, ফুরফুরে জীবনযাপন। ফেসবুক বা ইনস্টাগ্রাম আর বেশি লগ ইন করতে সময় পাচ্ছে না অঙ্কুর। বাড়িতে থাকলে সারাদিন এগুলোই হয় নিত্যসঙ্গী। এই নিয়ে মায়ের কাছে বকাও খায় বিস্তর। তবে এখন আপনা থেকে কি সুন্দর মোবাইলটাকে বেশিরভাগ সময় নিজের থেকে দূরে সরিয়ে রাখছে সে। এই সুন্দর দিনগুলোকে চেটে পুটে উপভোগ করছে সে। একদিন দুপুরে খাওয়ার পর অরিন্দম কি একটা কাজে সদর শহরে বেরিয়ে গেল। অঙ্কুর দুপুরে ঘুমায় না। সে এসে বসল পেছনের পুকুরের ঘাটটাতে একা। কিছুক্ষণ পর পায়ের শব্দ পেয়ে তাকাতেই চমকে উঠে দেখল অপ্রত্যাশিতভাবেই রানু এসে দাঁড়িয়েছে ওর পেছনে। অঙ্কুর একটু অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কিছু বলবে? রানু ঘাটের পৈঠায় বসতে বসতে বলল, তোমার আমাদের বাড়িটা খুব পছন্দ হয়েছে তাই না? সারাদিন দেখি মুগ্ধ হয়ে ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াও,
সন্ধেবেলায় চণ্ডী মণ্ডপে গিয়ে বসে থাকো, এখানে এসে একা বসে থাকো। অঙ্কুর মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, ওই আর কি। আসলে কলকাতার শহুরে জঙ্গলে থেকে থেকে চারপাশটা খুব ছোট ও সংকীর্ণ লাগে। আমাদের বাড়িতে অনেক জায়গা, উঁচু উঁচু ঘর, বারান্দা, এই যে এত বড় পুকুর, বাগান, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি কদিন ধরে। অলৌকিকে বিশ্বাস করো? রানুর এই আচমকা প্রশ্নের চমকে ওর দিকে তাকায় অঙ্কুর। মানে? মানে এই ভূত প্রেত অলৌকিক জগতে। মানে ইয়ে, প্রথমটা একটু তুতলে যায়, তারপর রানুকে পাল্টা প্রশ্ন করে। তুমি বিশ্বাস করো? করি, যেটা তোমায় বললাম সেটার উত্তর দাও আগে। হ্যাঁ, আমিও করি, কিন্তু কখনো তেমন কিছু দেখিনি। তবে এসব নিয়ে আগ্রহ আছে খুব। কিন্তু হঠাৎ এ কথা জিজ্ঞেস করলে কেন বলো তো? বেশ কৌতুকের চোখে এবার অঙ্কুরের দিকে তাকায় রানু। একটা জিনিস দেখবে? কি জিনিস? এসো আমার সাথে। রানু হঠাৎ করেই উঠে পড়ে, তারপর অঙ্কুরকে ইশারা করে। অঙ্কুর কিছুই না বুঝে রানুর পিছু নেয় হতবুদ্ধি হয়ে। নিচমহলের একদম পেছনের খিড়কি দরজা সন্তর্পণে খুলে রানু নিঃশব্দে ঢুকে পড়ে বাড়ির সিঁড়ি ঘরের তলার ঘরগুলোর বারান্দায়। এদিকটাতে কখনো আসেনি অঙ্কুর, অরিন্দম নিয়েও আসেনি। এই বাড়িতে যে কতগুলো ঘর কে জানে। রানু ফিসফিসিয়ে বলে, চলো, তোমাকে আমাদের বাড়ির একটা বিশেষ ঘর দেখাবো। বিশেষ কেন? একটা ঘরের মধ্যে আবার কি বিশেষত্ব থাকতে পারে? চলোই না। দাঁড়াও এখানে চুপটি করে, জগাদার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে আসছি। এই বলে বাড়ির প্রবীণ চাকরের কাছে চাবি আনতে চলে যায় রানু। অঙ্কুর চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে সিঁড়ির তলার ঘরগুলো কেমন যেন অন্ধকার, গুমোট। এই ভর দুপুরবেলাতেও সূর্যর আলো এসে পৌঁছচ্ছে না বারান্দায়। বাড়িটার মধ্যে সবসময় কেমন ঝমঝম গম গম, কিন্তু এই জায়গাটায় সেসব কোলাহলের বিন্দু মাত্র এসে পৌঁছচ্ছে না। হঠাৎ করেই পরিবেশটা যেন কেমন ঠান্ডা হয়ে গেছে চারপাশে। নাকি অঙ্কুরের মনের ভুল? চলো, চাবি পেয়ে গিয়েছি। রানুর হাতটা অঙ্কুরের কাঁধে এসে পড়ায় চমকে উঠেছে। একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন যেন হারিয়ে গিয়েছিল সে। রানু ঠিক করে হেসে বলল, বাবা, তুমি তো দেখছি হেবি ভীতু। কিছুই দেখালাম না আর ভয় পেয়ে গেলে। রানুর এই কথায় ভীষণ লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল অঙ্কুর। তারপর আচমকাই রানু ওর হাত ধরে টান দিল। এসো, এসো আমার সাথে। ওই বারান্দায় শেষের একটা ঘরের দরজায় এসে দাঁড়ায় ওরা। পায়ের শব্দ পেয়ে কয়েকটা পায়রা ডানা ঝটপটিয়ে এমনভাবে উড়ে গেল, তাদের শব্দে আবার চমকে উঠল অঙ্কুর। সাথে সাথে ওর মনে একটা অন্য আশঙ্কাও খেলা করছে। এদিকটায় কেউ নেই, কোনো রকম বাজে মস্করা করার তালে নেই তো রানু? এই মেয়েটা যা চপলা, একদম বিশ্বাস হয় না। চাবি ঘুরিয়ে পরপর 3টে ভারী তালা খুলে ঘরটায় ঢোকে রানু। পেছনে অঙ্কুর। ঘুটঘুটে অন্ধকার, একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঝাপটা দিল। বহুদিন খোলা হয়নি বোঝাই যায়। বাদুড় চামচিকের থাকাটাও আশ্চর্য নয়। লাইটগুলো সব জ্বেলে দেয় রানু, তবুও ঘরের অন্ধকারটা যেন পুরোপুরি দূর হয় না। এই ঘরটা আমার বড় জ্যাঠার, ওই যে উনি। এই বলে উল্টো দিকের দেওয়ালে একটা বিশাল তৈলচিত্রের দিকে
অঙ্গুলি নির্দেশ করল রানু। তৈলচিত্রটি যার, তাকে দেখে ভদ্র জমিদার বংশের কেউ বলে মোটেই মনে হলো না অঙ্কুরের। লোকটা ফর্সা বর্ণের, গায়ে একটা রক্ত লাল ধুতির ওপর কালো পাঞ্জাবি পরা, গলায় নানা রকম মালা, হাতে একটা লাঠির মতো কিছু ধরা, চোখে হীন তীক্ষ্ণ দৃষ্টি, বজ্রকঠিন মুখমণ্ডলের 2/3 গোঁফদাড়ির জঙ্গলে আচ্ছাদিত। তৈলচিত্রের নিচে লেখা শ্রী প্রমথনাথ চৌধুরী। উনি কি মারা গিয়েছেন? এক হাত জিভ কাটে রানু। বালাই ষাট, মারা যাবেন কেন? বেঁচে আছেন, তবে বাড়িতে থাকেন না। আসলে বড় জ্যাঠা খামখেয়ালি মানুষ। এত বড় জমিদারি দাদুর মৃত্যুর পর তারই পাওয়ার কথা, কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াতেই ভালোবাসেন তিনি। সারা ভারত ঘুরে বেরিয়েছেন, অনেক সাধু সঙ্গ করেছেন, আর এই ঘরটা এনে জমা করেছেন অদ্ভুত সব জিনিস। বেশিরভাগ জিনিস অভিশপ্ত। সেগুলো দেখাতেই নিয়ে এসেছি তোমাকে। এই ছবিটা ওনার খামখেয়ালেরই একটা অংশ। বিখ্যাত এক শিল্পীকে দিয়ে নাকি আঁকিয়েছিলেন তিনি। ছবি থেকে চোখ সরিয়ে এবার ঘরটা ভালো করে চোখ বুলিয়ে নিল অঙ্কুর। এতক্ষণ খেয়াল করেনি সারা ঘরটা জুড়ে ছোট বড় টেবিল, সব টেবিলের উপর বিচিত্র সব জিনিসের সমাহার, তবে সব অদ্ভুত রকমের জিনিস, সচরাচর যেগুলো দেখা যায় না। এই জিনিসগুলোই ওনার ওই অদ্ভুত কালেকশন। তন্ময় হয়ে জিনিসগুলো দেখছিল অঙ্কুর। রানুর কথায় সম্বিত ফিরল। রানু বলে চলল, এক অদ্ভুত মানুষ উনি, জানো। আমাদের বংশের সবার মধ্যে আলাদা এক মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই দেবদেবী ভূত প্রেতে ছিল অসীম আগ্রহ। পারিবারিক বৈভব ঐশ্বর্যের প্রতি কোনো মোহ ছিল না তার। অতিলৌকিক জগতের প্রতি ছিল অমোঘ টান। বিয়ে থাও করেননি। এই টান থেকেই তরুণ বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে যান। তারপর ঘুরে বেরিয়েছেন সমুদ্র, হিমাচল। একবার নেপালের পার্বত্য অঞ্চলে গিয়ে তার নাকি পরিচয় হয় একদল তান্ত্রিকের সাথে। রয়ে যান তাদের সঙ্গে। সান্নিধ্যে থেকে শিখেছিলেন তন্ত্রবিদ্যা। তারপর আরো উত্তরে তিব্বত সীমান্তে ছিলেন বহুদিন। সেখানে বজ্রযানতন্ত্রের বিভিন্ন গূঢ় শাখায় সিদ্ধি লাভ করেন তিনি। শুনেছি কালা জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকও শিখেছিলেন অসমে গিয়ে। তাঁর মুখেই শোনা পূর্ব বাংলার এক মুসলিম ফকিরের সাথে থাকাকালীন সময়ে তিনি নাকি ওকে জিন নামানোর পদ্ধতিও শিখিয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গের নানা শ্মশানে বিভিন্ন সময় বিভিন্ন তান্ত্রিকদের সঙ্গে সঙ্গ করেছেন তিনি। ততদিনে তিনি একজন নিজে সিদ্ধ তান্ত্রিক। প্রায় 16 বছর পর বাড়ি ফিরে আসেন। আমার দাদু প্রথমে আশ্রয় দিতে চাননি, পরে এই ঘরে তাকে থাকতে দেন। তারপর থেকে 6-7 মাস অন্তর আসেন বাড়িতে। তখনই এই তৈলচিত্রটি আঁকা হয়। এই বাড়িতে সকলে ওনাকে পছন্দ না করলেও আমার আর আমার দাদার সঙ্গে খুব ভালো সম্পর্ক বড় জ্যাঠার। আমাদের দুজনকে খুব ভালোবাসেন উনি। যখন বাড়িতে আসেন তার অদ্ভুত জীবনের গল্প করেন, তখনই এসব শুনেছি। এই ঘরটাতে থাকাকালীন সময়ে রাতে নানা পূজা উপাচার করেন। যতবার আসেন ততবারই কিছু না কিছু অদ্ভুত জিনিসপত্র নিয়ে আসেন। তান্ত্রিক উপাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, পুঁথিপত্র, নানা অভিশপ্ত দ্রব্য সামগ্রী সবই পাবে এখানে। বড় জ্যাঠার অবর্তমানে এই ঘরে এক আমি আর দাদা ছাড়া কারো ঢোকার অধিকার নেই। জগাদার কাছে চাবি থাকে, তারও না। তবে হ্যাঁ,
এই জিনিসগুলো আমাকে বা দাদাকে বা কাউকেই হাত দিয়ে ছুঁতে বারণ করে গেছেন উনি। বড় জ্যাঠা শেষবার বাড়ি ছেড়েছেন প্রায় 3 মাস আগেই। বলে গিয়েছিলেন বারাণসীতে যাচ্ছেন। এক জায়গায় বেশি দিন থাকেন না। এখন কোথায় আছেন ভগবানই জানেন। এদিকে এসো। এতটা বকে অঙ্কুরকে নিয়ে ঘরের কোণের দিকের টেবিলগুলো ঘুরে ঘুরে দেখাতে লাগলো রানু। সঙ্গে সঙ্গে বলে চলল কোনটা কোথা থেকে নিয়ে এসেছেন ওর বড় জ্যাঠা। তার মধ্যে কোথাও মিজোরামের তান্ত্রিকের ব্যবহৃত জাদু লাঠি থেকে শুরু করে কাশ্মীরের নাগা সন্ন্যাসীর পানপাত্র হিসেবে ব্যবহৃত মানুষের মাথার খুলি কি নেই। অবাক হয়ে সব দেখছিল অঙ্কুর, অপলক হয়ে শুনছিল বর্ণনা। ছেদ পড়ল দরজার কাছে প্রবীণ চাকর জগাদার ডাকে। রানুদি ভাই, ছোট মা তোমায় একটু ডাকছেন, একটু ওপরে যাও তো একবার। রানু পেছনে ঘুরে বলল, আসছি, তুমি যাও। তারপর অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, শোনো, আমি একটু আসছি, তুমি এখানেই থাকো, অসুবিধে নেই। দেখো ঘুরে ঘুরে সব, কিন্তু হ্যাঁ, কিছুতে হাত দিও না, মনে থাকে যেন। বিশ্বাস করে তোমার উপরে এই ঘর ছেড়ে যাচ্ছি কিন্তু। তারপর দরজা দিয়ে ছুটে ঝড়ের মতো বেরিয়ে গেল। অঙ্কুর ঘুরে ঘুরে দেখতে থাকলো টেবিলের ওপর থাকা জিনিসগুলো। সত্যি কত বিচিত্র শখ জমিদারদের, কত বিচিত্র জিনিস। এক একটা দেখলে তো রীতিমতো গা শিউরে ওঠে। এর মধ্যে একটা শোকেসে একটা বাক্স রাখা ছিল। সেখানে অঙ্কুরের চোখ আটকে গেল। কিছু একটা জলজলে জিনিস রাখা সেখানে। ভালো করে দেখে অঙ্কুর বুঝতে পারল ওটা একটা আংটি। এমনিতে সাধারণ, কিন্তু পাথরটার মধ্যে একটা ব্যাপার আছে। সমুদ্রের জলের মতো সবুজাভ নীল রঙের অর্ধস্বচ্ছ, যেন নিজস্ব একটা দ্যুতি আছে ওটার। এই আধো অন্ধকারেও ওটা যেন তারার মতো জ্বলছে। আংটিটা কি মোহাচ্ছন্ন করছে অঙ্কুরকে? চোখ সরাতে পারছে না সে। ঘুরে ফিরে বারবার আংটিটা দেখতে লাগলো অঙ্কুর। কি একটা অদ্ভুত টান আছে যেন ওটার মধ্যে। হঠাৎ ওর মনের মধ্যে কেউ যেন বলে উঠল, এই আংটিটা তাকে নিতে হবে, এটা তার চাই। এতগুলো ডাঁই করে রাখা জিনিসের থেকে এরকম ছোট্ট কিছু একটা সরালে কারোর কিছু বোঝার কথাই না। আর এ ঘরে কেউ ঢোকেও না। এগুলো নিয়ে মাথা ঘামানো তো দূরস্ত। অঙ্কুর কখনোই এমন স্বভাবের ছেলে নয়, কিন্তু কেন ওর মাথার মধ্যে এই দুষ্টু বুদ্ধিটা এলো সে নিজেও জানে না। আর সে অবাক হচ্ছে, সে কিছুতেই নিজেকে আটকাতে পারছে না এই অভব্য কাজটা করার থেকে। ছি ছি ছি, এতদিন ধরে যাদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করলো তাদের বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নেবে সে? কেনই বা এরকম ভাবছে সে? তার ইচ্ছে করছে ওখান থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তার হাত পা যেন তাকে সেদিকেই টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, সে কি আদৌ নিজে আংটিটা চুরি করার কথা ভাবছে, নাকি আংটিটা নিজেই ওকে ডাকছে? ওর মাথা বলছে আংটিটা না নিতে, কিন্তু মন বলছে ওটা চাই। শেষমেশ মন এবং মাথার দ্বন্দ্বে মনই জিতল। রানুর বারণ ভুলে গিয়ে আংটিটা হাতে তুলে নিল অঙ্কুর। এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে নিল রানু আসছে কিনা। টুক করে ট্রাউজারের পকেটে ভরে নিয়ে বাইরে চলে এলো। বেরিয়ে দেখে রানু এদিকেই আসছে। আর একটু দেরি হলেই
রানু অবাক চোখে তাকিয়ে বলল, কি হলো, বেরিয়ে এলে যে? আরো কত কিছু দেখানোর বাকি, চলো ভেতরে। অঙ্কুর যথাসম্ভব স্বাভাবিকভাবে উত্তর দিল, সত্যি কথা বলতে ওই ঘরটার মধ্যে ভালো লাগছে না রানু, বন্ধ করে দাও, পরে কখনো দেখবো। রাতে খাওয়ার পর নিজের ঘরে এসে পকেট থেকে আংটিটা বের করল অঙ্কুর। বের করে একবারও দেখার সুযোগ হয়নি এতক্ষণ। বাড়ি ভর্তি লোকজন, সব সময় ওর আশেপাশে কেউ না কেউ থাকছে। কখন খুলে দেখবে? জিনিসটা হাতে নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল অঙ্কুর। ভারী সুন্দর জিনিস। এমন অদ্ভুত অথচ সুন্দর আংটি অঙ্কুর কখনো দেখেনি। নাড়াচাড়া করতে করতে কি মনে হতে একবার ডান হাতের মধ্যমায় আংটিটা ঢোকালো সে। আর সাথে সাথেই ঘরের আলোটা হঠাৎ কমে যেতে শুরু হলো, যেন এখনই লোডশেডিং হয়ে যাবে। কাঁপছে আলোটা, একবার, দুবার, তিনবার, দপদপ করে উঠছে। অঙ্কুর টের পেল ঘরের উষ্ণতাও যেন হঠাৎ করে কমে গেল কয়েক ধাক্কায়। কি ব্যাপার ভালো করে বুঝে ওঠার আগেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল মুহূর্তের মধ্যে। অঙ্কুর কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আংটিটার দিকে। হাতের মধ্যেই আংটিটা কেমন যেন গরম হয়ে উঠছে। নাকি এটাও ওর মনের ভুল? এইমাত্র ঠিক কি হলো ঘটনাটা? অঙ্কুর ব্যাপারটা বুঝতে না পেরে বিছানায় ঘুমোতে চলে গেল। আংটিটা বেশ মানিয়েছে তার হাতে, বেশ রাজকীয় দ্যুতি ওটার। কাল সকালে আবার খুলে রাখবে। অঙ্কুর মনে মনে ঠিক করে নিয়েছে লুকিয়ে জিনিসটাকে বাড়িতেই নিয়ে যাবে সে। অদ্ভুত সুন্দর এবং দুর্মূল্য জিনিস। আংটিটা নেওয়ার আগে যে একটা অপরাধবোধ কাজ করছিল ওর মধ্যে, সেটা কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এটাও কি আংটিটারই কোনো জাদু? যদিও আশ্বিন মাস, তবুও আবহাওয়াটা বেশ গুমোট। তাই ঘরের বড় জানলাটাকে খুলেই ঘুমিয়েছিল অঙ্কুর। খাটের সোজাসুজি জানলাটা। গভীর রাতে হঠাৎ অঙ্কুরের ঘুম ভেঙে গেল অদ্ভুত এক অস্বস্তিতে। ঘর অন্ধকার করে ঘুমিয়েছিল সে। ঘুমটা ভেঙেই তার প্রথম যে কথাটা মনে হলো তা হলো ওকে যেন কেউ দেখছে। হ্যাঁ, কেউ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে যে অস্বস্তিটা কাজ করে, তেমন অস্বস্তি হচ্ছে অঙ্কুরের মনে। তাড়াতাড়ি উঠে বসল বিছানার উপর। ঘুম চোখে ঘরের চারদিকে চোখ বোলালো। কই, কেউ নেই তো। মনের ভুল ভেবে আবার বালিশে মাথা দিতে যাবে, এমন সময় চোখ আটকে গেল খোলা জানলাটার দিকে। জানলার বাইরে একটি মুখমণ্ডল। কৃষ্ণপক্ষ, চাঁদের আলো নেই, তবু যেন সেই মুখটা স্পষ্ট দেখতে পেল অঙ্কুর। ওর হৃদযন্ত্র মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। জানলার বাইরে থেকে ওর দিকে একজন তাকিয়ে রয়েছে। যে তাকিয়ে রয়েছে সে বয়সে তরুণ। পরনে একটা আকাশী নীল রঙের জামাও দেখতে পেল অঙ্কুর এত দূর থেকে। সে জামায় চাপ চাপ রক্ত। অঙ্কুরের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দুটো খটকা। প্রথমত, উপরতলার এই জানলার বাইরে কোনো অবলম্বন নেই, সুতরাং ওখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব। কিসের উপর পা দিয়ে দাঁড়াবে? যদি না কেউ জাদু বলে শূন্যে ভেসে থাকতে জানে। আর দ্বিতীয়ত,
যিনি জানলার বাইরে থেকে অঙ্কুরের দিকে তাকিয়ে রয়েছেন, তিনি আজ থেকে প্রায় 10 বছর আগে মারা গিয়েছেন কলকাতার চিংড়িঘাটার কাছে মেইন রাস্তার উপরে এক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায়। ওই তো অঙ্কুর স্পষ্ট দেখতে পাচ্ছে। লোকটার চোয়াল বলতে কিচ্ছু নেই। সেই জায়গাটায় একটা মাংসল গর্ত, দাঁত ঠোঁট সব ভেঙে ঝুলে গেছে, মাথার এক পাশটা নেই, থেঁতলে গিয়েছে। হ্যাঁ, এমনভাবেই তো মারা গিয়েছিল ছোটকা। অঙ্কুর বড় হয়ে শুনেছে। সে ছোট ছিল বলে তাকে দেখতে দেওয়া হয়নি ছোটকার ডেড বডিটা। তবে শেষবারের মতো যখন ছোটকাকে জীবন্ত দেখেছিল অঙ্কুর, তখন এই আকাশী নীল রঙের জামাটাই পরেছিল ছোটকা। এই কথাটা অঙ্কুরের খুব ভালোভাবেই মনে আছে। ছোটকা খুব ভালোবাসত অঙ্কুরকে। ছোটকার বুকের কাছটা রক্তে ভিজে যাচ্ছে, একটা হাত কাঁধের থেকে প্রায় খুলে পড়ার উপক্রম। তবুও 2 হাত বাড়িয়ে ছোটকা অঙ্কুরকে ডাকছে ইশারায়। ভয়ে অঙ্কুর আড়ষ্ট হয়ে গেল। সে যা দেখছে তা কি সত্যি? কিন্তু এ কিভাবে সম্ভব? দরদর করে ঘামছে অঙ্কুর। সে এখনো দেখতে পাচ্ছে লোকটার দেহটা জানলার বাইরে শূন্যে ভেসে অঙ্কুরকে ডাকছে হাত বাড়িয়ে, তার বাড়ির ডাকনাম ধরে। ফ্যাস ফ্যাসে জলদ গম্ভীর কণ্ঠে কথা ভেসে আসছে। টুকাই, টুকাই, এদিকে আয়, আমার কাছে আয়। ছোটকা ডাকছে তো, ছোটকার কাছে আসবি না? টুকাই, টুকাই, ভুলে গেছিস নাকি আমাকে? টুকাই, টুকাই, টুকাই। ছোটকার বীভৎস মুখটার দিকে তাকানো যাচ্ছে না। অঙ্কুর চোখ বুজে ফেলল। মনে মনে ভগবানকে ডাকতে লাগলো সে। ডান হাতের মধ্যমাটা গরম হয়ে উঠেছে, যেন ছ্যাঁকা লাগছে তার। চোখ খুলে ফেলে অঙ্কুর। জানলার দিকটা ফাঁকা, কেউ নেই। হাতের আংটিটা তপ্ত লোহার মতো গরম হয়ে উঠেছে। অঙ্কুর এবার বিলক্ষণ বুঝল এই আংটিটার সাথে এসব অলৌকিক ব্যাপারে কোনো যোগাযোগ আছে। এই আংটিটা অভিশপ্ত। এই জন্যই রানু বারণ করেছিল তাকে কোনো জিনিসে হাত দিতে ওই ঘরে। ভুল করেছে, বিরাট বড় ভুল করেছে সে। এসব তান্ত্রিক সাধকদের মন্ত্রপুত জিনিসে না বুঝে হাত দেওয়াটা একদমই মূর্খের কাজ। সে বাম হাত দিয়ে চেপে আংটিটা এক টানে আঙুল থেকে খুলে ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু দ্বিতীয় ধাক্কাটা খেল সেখানেই। আংটিটা খুলছে না। অঙ্কুর ভয়ে সিঁটিয়ে গেল একদম। আঙুলে ঢোকানোর সময় যত সহজভাবে ঢুকেছিল তত সহজে আংটিটা খুলছে না, কিছুতেই খুলছে না। টানতে টানতে আঙুলের গিঁট লাল হয়ে গেল, কিন্তু তার আংটি কিছুতেই খুলল না। অঙ্কুর বিছানা থেকে লাফ দিয়ে উঠে ঘরের আলোটা জ্বালিয়ে দিল। আড়ষ্ট পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল জানলার কাছে। মনকে অনেক বুঝিয়ে উঁকি দিল জানলার বাইরে। না, কেউ নেই, কিচ্ছু নেই। এই গাঢ় অন্ধকারেও কেবল বড় পুকুরটার জল টলটল করছে। জানলাটা বন্ধ করে অঙ্কুর বিছানার উপর উঠে বসল। আর আলো নেভানোর সাহস হলো না ওর। আরো একবার চেষ্টা করলো আংটিটা খোলার। না, এই আংটি খুলছে না।
নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করে অঙ্কুর। পুরো ব্যাপারটা গুছিয়ে ভাবতে বসে। হয়তো এটা চোখের ভুল। আজকে অরিন্দমের বড় জ্যাঠার ঘরে অতক্ষণ সময় কাটানোর প্রভাব হয়তো মাথায় পড়েছে, কিন্তু আংটিটা খুলছে না কেন? আরো বেশ কয়েকবার চেষ্টা করলো অঙ্কুর ঠান্ডা মাথায়। না, আংটিটা যেন ক্রমশ ছোট হয়ে চেপে বসছে ওর আঙুলে। সকালে চেষ্টা করা যাবে এই ভেবে অঙ্কুর একটু ঘুমানোর চেষ্টা করল, আলো জেলেই। কিন্তু বাকি রাতটা আর ওর ঘুম হলো না। ভোর রাতের দিকে হয়তো ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল পরদিন অনেক বেলায়। দিনের আলোয় কালকে রাতের ঘটনাটা আরো অবাস্তব বলে মনে হলো অঙ্কুরের। তবে সেই বেয়াদব আংটিটা এখনো হাতের উপর চেপে বসে আছে। ঘুম থেকে উঠেই অঙ্কুর বাথরুমে গিয়ে ভালো করে সাবান মাখালো আঙুলের চারপাশে। এতে আংটি সহজেই খুলে বেরিয়ে আসার কথা, কিন্তু না, আংটি বেরিয়ে এলো না। অঙ্কুরকে অবাক করে দিয়ে সেই বেয়াদব আংটি নিজের জায়গাতেই চেপে বসে রইল। সাবান মাখতে মাখতে হাতের চামড়া সাদা হয়ে গেল, তবুও আংটি তো কিছুতেই খুলছে না। এবার কলে পড়া ইঁদুরের মতো অবস্থা হলো অঙ্কুরের। এই জিনিসটা নিয়ে সে সবার সামনে যাবে কি করে? বাড়ির বাকিদের কথা বাদ দেওয়া যাক, অরিন্দম কিংবা রানু দেখলেই তো চিনতে পারবে জিনিসটা। কি ভাববে অঙ্কুরকে? চোর ভাববে। ছি ছি ছি, কিভাবে নিজের মুখটা দেখাবে এবার সে ওদের সামনে? ভয়ের চেয়ে বেশি অপমান বোধ কুড়ে কুড়ে খেতে লাগলো অঙ্কুরকে। কোন কুক্ষণে কোন কুবুদ্ধিতে যে আংটিটা হাতে গলিয়েছিল। এবার অঙ্কুরের সব রাগ আছড়ে গিয়ে পড়ল রানুর ওপর। বেশি পাকা মেয়ে একটা। কি দরকার ছিল ওকে ডেকে নিয়ে কি এসব জিনিস দেখানোর? এই জিনিসটা না দেখলে এটার প্রতি কৌতূহল কখনোই হতো না, আর কখনোই এটা এরকম জোঁকের মতন ওর সঙ্গে লেগে যেত না। বাথরুমের দেয়ালে কয়েকবার আঙুল মুঠো করে ঘুষি মারল অঙ্কুর। আঙুলের গিঁটে ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। কাজের কাজ কিছুই হলো না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে অঙ্কুর ব্যর্থ হয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। ট্রাউজারের পকেটে হাতটা ঢুকিয়ে নিচে নেমে এলো। বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে। সকালে জলখাবার তৈরি হচ্ছে রান্নাঘরে। বিশাল ডাইনিং রুমে সকলে মিলে গল্প গুজবে মশগুল। এই বাড়িতে এটাই নিয়ম, সকলকে একসাথে খেতে হয়। অঙ্কুর মনে মনে প্রমাদ গুনল, খাবার সময় তো হাত বের করতেই হবে। আর আংটিটাও এত ঢাউস বড় যে লুকোনোর কোনো জায়গাই নেই। শুকনো মুখে অঙ্কুর এসে বসে গেল টেবিলে। খাবার আসতে এখনো কিছুটা দেরি আছে। ততক্ষণ পকেটে হাতটা ঢুকিয়েই রাখল সে। কি ব্যাপার, রাতে ভালো ঘুম হয়নি তোমার? রানুর এই প্রশ্নে চমকে উঠল অঙ্কুর। তুতলে গিয়ে বলল, কই না তো, ভালোই তো ঘুমিয়েছি। ঠাট্টা মেশানো সন্দেহের দৃষ্টিতে রানু অঙ্কুরকে মাপতে মাপতে বলল, দেখে তো মনে হচ্ছে না। চোখের তলায় কেমন কালশিটে পড়েছে, মুখটা কেমন শুকনো। অঙ্কুর শুকনো গলায় ঢোক গিলল। রানু আরো কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে কোথাও একটা টেলিফোন বেজে উঠল। অরিন্দম দৌড়ে ছুটে গেল সেটা ধরতে। রানু ফিসফিসিয়ে বলল, বড় জ্যাঠা ফোন করেছে। এ বাড়িতে একমাত্র ল্যান্ডলাইনে ফোন বড় জ্যাঠাই করে। বেশ খানিকক্ষণ পর থমথমে মুখে ডাইনিং রুমে ফিরে এলো অরিন্দম। এসে ফিসফিসিয়ে যাতে অঙ্কুর এবং রানু শুনতে পায় সেভাবে বলল, এই, তোরা দুজন একটু উঠে আয় তো, কথা আছে।
ওরা দুজন অন্য ঘরে যেতেই অরিন্দম দরজা বন্ধ করে প্রথম যে কথাটা বলল সেটা শুনে অঙ্কুরের পিলে চমকে উঠল। পকেটে হাত ঢুকিয়ে আছিস কেন? এবার বের কর তো, একটু দেখি। অঙ্কুর তবুও একটা শেষ চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। অরিন্দমের প্রশ্নে ঘাবড়ে গিয়ে সে বলল, মানে এ আবার কি এমন অদ্ভুত দাবি? আহ, এত কথা না বলে যেটা বলছি সেটা কর না। হাতটা বের কর পকেট থেকে। আর লুকানো গেল না। অঙ্কুর কাঁপতে থাকা হাতটা বের করল পকেট থেকে। ওর আঙুলে আংটিটা অরিন্দম দেখে মুখে হাত দিয়ে প্রায় চিৎকার করে উঠল। ওহ মাই গড, আমি ঠিক জানতাম এটা তুই ছাড়া কেউ নয়। তারপর বোনের দিকে তাকিয়ে বলল, জগাদা বলল কালকে তুই ওকে ওই ঘরে নিয়ে গিয়েছিলিস। তোকে এত পাকা মোটা করতে কে বলে? অঙ্কুরের হাতে আংটিটা দেখে রানুও চমকে উঠল। আহত কণ্ঠে বলল, অঙ্কুরদা, তোমাকে না বারণ করেছিলাম ওখানে কোনো জিনিস না ছুঁতে? কেন আংটিটা পরেছ? বারণ শুনলে না কেন? তোমাকে তো বিশ্বাস করে। তারপর অরিন্দমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে দাদা? কি ব্যাপার? বড় জ্যাঠা কি বলল? অরিন্দম একটা চেয়ার টেনে বসে পড়ে। সর্বনাশ হয়ে গিয়েছে রে। এখন আর কাউকে কোনো দোষ দিয়ে লাভ নেই। শোন, একটা কথা বলি। অঙ্কুর যে আংটিটা পরেছে ওটা কোনো সাধারণ আংটি নয়। জ্যাঠা এইমাত্র কেন ফোন করেছিল জানিস? জ্যাঠা বলল আমাদের বাড়িতে কেউ এই আংটিটা হাতে পরেছে, আর এই আংটিটার নাকি একটা জোড়াও আছে। দুটো আংটিকে কখনো একসাথে রাখা যায় না, তাই জ্যাঠার হাতে দ্বিতীয় আংটিটি রয়েছে। এই দুটো আংটি একে অপরের পরিপূরক, কিন্তু দুটোরই শক্তি এত বেশি যে একসাথে রাখা যায় না। ওই দ্বিতীয় আংটিটি বড় জ্যাঠাকে কোনোভাবে জানান দিয়েছে যে প্রথম আংটিটা হয়তো কেউ পরেছে। এবার আংটিটার ক্ষমতা শোন। এই আংটি দুটো দুজন খুব শক্তিশালী প্রেত সাধকের আংটি। এই আংটি যারা ধারণ করে তাদের কাছে প্রেত লোকের দরজা খুলে যায়। দুই পৃথিবীর দরজা খুলে দিতে পারে এই দুই আংটি। ওপার থেকে মৃত মানুষেরা আমাদের এপারেও চলে আসতে পারে, আর তাদের কাছেই আসে যারা এই আংটিটিকে ধারণ করে। তখন তারা মৃতদের আত্মাকে দেখতে পায়। অঙ্কুরের চোয়াল ঝুলে পড়ল। কাঁপা কাঁপা গলায় সে বলল, হ্যাঁ, ঠিক বলেছিস। আমি জানিস কালকে রাতে আমার ছোটকাকে দেখেছি। আমার ছোটকা যে 10 বছর আগে মারা গিয়েছে। মুখ শুকিয়ে গিয়েছে অরিন্দমে। বড় জ্যাঠাও তাই বললেন। যে ওই আংটিটি পরেছে তাকে খুব সাবধানে রাখতে, কারণ সে এখন তার চারপাশে মৃত আত্মাদের দেখতে পাবে। আর সব থেকে বড় কথা কি জানিস? এইসব মৃত আত্মারা তাকে নিজেদের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শুধু তাই নয়, ওই আংটিটা অনেকটা পঞ্চমুণ্ডির আসনের মতো। অনধিকারীর জীবনে ডেকে আনে মহা বিপদ। যেটা তো নির্ভুলভাবে বলে দিলেন যে ওটা যে পড়েছে সে অনধিকারী। এই আংটি তার হাতের থেকে কিছুতেই খুলবে না যতক্ষণ না তাকে ওই জগতে প্রেতেরা টেনে নিয়ে যায়। তুই যে কেন আংটিটা পরতে গেলি অঙ্কুর? এখন কি করব বলতো? আমি কিচ্ছু মাথায় ঢুকছে না আমার, কিচ্ছু না। আঁতকে উঠে অঙ্কুর মুখ ঢেকে বসে পড়ে। ওর হাত পা থরথর করে কাঁপছে, চোখে টলটল করছে জল। শোন, চিন্তা করিস না, এই সব কিছুর মধ্যেও একটা ভালো খবর আছে। যেটা বললেন তিনি এখন রাঁচির কাছাকাছি অবস্থান করছেন। কোথায় যেন একটা বললেন, ইস, মানে জায়গাটার নামটাও ভুলে গেলাম। ধুর। যাই হোক, মানে আজকে রাতেই ট্রেনে উঠবেন, কালকের মধ্যে চলে আসবেন বাড়িতে। এই একটা রাত। যে এই আংটিটা ধারণ করেছে মানে তোকে খুব যত্নে রাখতে বললেন ঘর থেকে বের না হতে, আর তোকে যেন আমরা সবসময় চোখে চোখে রাখি। আজ রাতে তুই আমার সাথেই ঘুমাবি, ঠিক আছে? বড় জ্যাঠা এসে পড়লে সব ঠিক হয়ে যাবে। তিনি বললেন ওই আংটিকে একটা বিশেষ ক্রিয়া করে খুলতে হয়। তিনি খুলে দেবেন, শুধু একটা রাতের অপেক্ষা। অরিন্দম আশ্বস্ত করলেও অঙ্কুর একটুও আশ্বস্ত হল না। তার যথেষ্ট কারণ আছে।
যেমন বিকেলবেলায় মনমরা হয়ে পুকুরের ঘাটে বসেছিল অঙ্কুর। কখন সন্ধ্যা নেমে এসেছে খেয়ালও করেনি। জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে যখন মুখ তুলল, দেখল পুকুরের ওপারে ঘন গাছগাছালির মধ্যে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন বৃদ্ধা। তার সারা গায়ে ধবধবে সাদা কাপড় জড়ানো, মুখের জায়গাটায় কুশ, তিল, চাল, কলা দিয়ে মেখে রাখা মণ্ড। অঙ্কুরের ঠাকুমা। ঠিক চুল্লিতে ঢোকানোর আগে শ্মশানে ঠাকুমার দেহটা লিভারের ওপর এইভাবেই রাখা ছিল। কটকটে হলুদ নিষ্প্রাণ দুটো চোখ মেলে ঠাকুমা তাকিয়ে রয়েছে অঙ্কুরের দিকে। অঙ্কুরের সারা শরীর ঠান্ডা হয়ে গেল সেই দৃশ্য দেখে। ঠাকুমার মুখটা নিষ্প্রাণ, কিন্তু শীর্ণ দুটি হাত বাড়িয়ে বৃদ্ধা তাকে ডাকছে। ঠাকুমার ঠোঁট দুটো কাঁপছে, ক্ষীণ ফিনফিনে কণ্ঠে কথা বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক থেকে। দাদু ভাই, দাদু ভাই, কাছে এসো, আমার কাছে এসো দাদু ভাই, তোমাকে কতদিন দেখিনি, এসো এসো, আমার কাছে এসো। ঠিক যেমন গতকালকে ছোটকা ডাকছিল অঙ্কুরকে, ঠিক তেমন ভাবে। কেন ডাকছে? এরা কোথায় নিয়ে যেতে চায় অঙ্কুরকে? বিহ্বল ভাবটা কাটতেই অঙ্কুর জুতো টুতো ফেলেই এক দৌড়ে বাড়ির ভেতরে এসে তবে থেমেছিল। আর সারা বিকেল বাড়ি থেকে বেরোয়নি। অরিন্দম ওর ঘরেই ছিল। রাতে খাওয়া দাওয়া ঘরেই করল। দুই বন্ধু আজ অঙ্কুরের ঘরে ঘুমোবে। অরিন্দম শোয়ার আগে আলো নেভানোর উপক্রম করতেই অঙ্কুর হাহা করে উঠল। না ভাই, প্লিজ প্লিজ তোর পায়ে পড়ি, আলো নেভাস না। আলো নেভালেই ওরা আবার আসবে। অরিন্দম বন্ধুকে আশ্বস্ত করে। আরে তোর কোনো ভয় নেই, আমি আছি তো। নে, তোর দিকেই ফিরে ঘুমালাম আমি। কোনো অসুবিধা হলে একটা ঠেলা দিবি শুরু, সঙ্গে সঙ্গে উঠে পড়ব। ঘরের দরজা দেওয়া আছে, জানলাও দিয়ে রেখেছি, কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। নে নে নে, ঘুমো, চিন্তা করিস না কোনো। কিন্তু অঙ্কুর ঘুমোতে পারে না। সে জানে এই আংটি যতক্ষণ তার হাতে আছে, অন্য লোকের বাসিন্দারা তাকে ঘুমোতে দেবে না, দু চোখের পাতা এক করতে দেবে না। অরিন্দম একটু পরে শুয়ে নাক ডাকতে আরম্ভ করল। এদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে অঙ্কুর। রাত দুপুরের কিছু বেশি সময় হয়ে গেল, তবুও অঙ্কুরের চোখে ঘুম এলো না। একবার বাথরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করলো সে, কিন্তু একা একা যেতে সাহস হচ্ছে না। কিন্তু প্রকৃতির ডাক বড় বালাই, যেতে হবেই। বিছানা থেকে নেমে মেঝেতে দাঁড়াতেই সারা শরীরে যেন বিদ্যুতের প্রবাহ খেলে গেল অঙ্কুরের। খাটের সামনেই মেহগনি কাঠের বিশাল ড্রেসিং টেবিলের বড় একটা ওভাল আয়না। সেই আয়নাতে অন্ধকারেও নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে অঙ্কুর। এত স্পষ্ট তার কাজ। তবে শুধু নিজের প্রতিচ্ছবি বলা ভুল। অঙ্কুর স্পষ্ট দেখল তার পেছনে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন, এবং তারা অবশ্যই মানুষ নয়। তাদের সকলের নজর অঙ্কুরের দিকে। অঙ্কুরের সারা শরীর আড়ষ্ট হয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে সে দেখল এদের সকলকে সে চেনে। ছোটকা ঠাকুমা তো আছেই, তার সঙ্গে লিভার সিরোসিস হয়ে মারা যাওয়া অঙ্কুরের দাদু, বিষ খেয়ে আত্মহত্যা করা অঙ্কুরের এক পিস্তুত দিদি, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ওদের কলকাতার ফ্ল্যাটের পাশের ব্লকের নমিতা আন্টি, জলে ডুবে মারা যাওয়া অঙ্কুরের এক বন্ধু অনিক, সকলকে একযোগে দেখতে পেল অঙ্কুর। ঠিক মারা যাওয়ার আগে এদের যেমন অবস্থা দেখেছিল, সে তেমন ভাবেই তাদের দেখতে পেল। আয়নার ভেতর থেকে সবাই এক অদ্ভুত গা শিউরে ওঠা হাসি
মুখে মেখে অঙ্কুরের দিকে তাকিয়ে রয়েছে। এই যেমন অনেককে অঙ্কুর দেখল হাফ প্যান্ট পরা, সারা গা থেকে জল ঝরছে, অথচ পেটটা ফোলা। ওর বডিটা যখন ইটভাটার ঝিল থেকে তোলা হয়েছিল তখন এমনই দেখতে লাগছিল। দাদুকে দেখল নাকে মুখে নল জড়ানো, পায়ের তলা থেকে ঝুলছে ক্যাথিটার। নমিতা আন্টির গলায় ওড়নার দাগটা খুব ভালোভাবে বোঝা যায়, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, দাঁতে কামড়ে জিভ ফুলে উঠেছে। মাস্তুতো দিদি রিঙ্কিকে দেখতে বড়ই সুন্দর ছিল, মরার পরে তেমনই সুন্দর রয়েছে। বিষ খেয়েছিল তো, বেশি কিছু খারাপ প্রভাব পড়েনি চেহারায়। ভেতরে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গিয়েছিল মেয়েটা। অঙ্কুর খেয়াল করলো ডান হাতের মধ্যে আবার গরম হয়ে উঠেছে আংটিটা, যেন একখণ্ড কয়লার টুকরো। অঙ্কুর চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। অবাক হয়ে সে বুঝতে পারল তার গলা দিয়ে আর এক ফোঁটাও আওয়াজ বেরোচ্ছে না, যেন ওর ভোকাল কর্ড কেউ চিরে দিয়েছে ব্লেড দিয়ে। সে আরো দেখল সে মৃত মানুষগুলো কেবলই আয়নার মধ্যে প্রতিবিম্ব হয়ে বন্দী হয়ে নেই, তারা একে একে বেরিয়ে আসছে, তাদের প্রত্যেকের হাত সামনে বাড়ানো। সকলে একযোগে অঙ্কুরকে ডাকছে, স্পষ্ট শুনতে পেল সে। আমাদের সাথে আয়, কোনো ভয় নেই, আমাদের সাথে আয়। অঙ্কুর চিৎকার করে অরিন্দমকে ডাকতে চায়, কিন্তু না, আগের বারের মতোই গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। সে ঘরের দরজা খুলে প্রাণপণে দৌড়াতে থাকে বারান্দা দিয়ে। তার পিছনে অশরীরী জগতের সেই বিদেহী মানুষগুলো, পেছন পেছন ভেসে আসতে থাকে সেই ডাক, কোনো ভয় নেই, আমাদের সাথে আয়। অঙ্কুর সিঁড়ি দিয়ে 2-3 পা লাফিয়ে নামে। একতলায় এসে অবাক হয়ে দেখে সেখানে আগে থেকেই সকলে দাঁড়িয়ে। এইমাত্র ওর পেছনে আসছিল ওরা, তাকে ডাকছে। ছোটকার থেতলে যাওয়া মাথাটা একপাশে হেলে রয়েছে, তবু বোঝা যায় তার মুখের পৈশাচিক হাসিটা। নমিতা আন্টির মাথাটাও একপাশে হেলানো, তবু তিনি হাসছেন। সকলে হাসছে। সম্মিলিত কণ্ঠের অশরীরী অট্টহাস্যের শব্দে অঙ্কুরের অজ্ঞান হবার জোগাড়। সে প্রাণপণে দৌড়াতে থাকে। এ বাড়িতে কি কেউ জেগেনি ওকে সাহায্য করার জন্য? বারান্দা টপকে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে অঙ্কুর। বাইরে বেরিয়ে দৌড়ে এসে আছড়ে পড়ে চণ্ডী মণ্ডপের সামনে। অবাক হয়ে দেখে সেখানে 3-4 জন লোক, তারাও অবাক হয়ে তাকায় ওর দিকে। এরা তো শিল্পী, এদের অঙ্কুর চেনে। একজন অসমাপ্ত দুর্গা প্রতিমার বুকের কাছে চেয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে তুলি দিয়ে মায়ের চোখ আঁকছে। প্রায় সঙ্গে সঙ্গেই ওর পকেটে থাকা মোবাইলে একটা তীক্ষ্ণ চিৎকার করে অ্যালার্মটা বেজে উঠল। পেছনে তাকায় অঙ্কুর। কোথায় কোথায় সেই বিভৎস দেহগুলো? পেছনে তো কেউ নেই। অতি কষ্টে উঠে দাঁড়ায় সে। অ্যালার্মটা তখনও বেজেই যাচ্ছে। অঙ্কুর দেখতে পাচ্ছে ওর ফোনের স্ক্রিনটা। অ্যালার্ম জানান দিচ্ছে ভোর 4:06 বাজছে। অঙ্কুরের হঠাৎ মনে পড়ে গেল আজ এত ভোরে সে কেন অ্যালার্ম দিয়েছে। আজ যে মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা। ভয়টা যেন এক ধাক্কায় কোথায় পালালো। অবাক হয়ে অঙ্কুর দেখল হাতের আংটিটা ঢিলে হয়ে গেল। এক টানে খুলে ফেলল সে সেটাকে। বাইরে এখনো অন্ধকার, তবু
কিসের যেন একটা ভরসা, কোনো অদৃশ্য শক্তি যেন সমগ্র বিশ্ব চরাচরকে রক্ষা করছে। এখন আর তার ভয় করছে না। আংটিটা খুলে নিয়ে এক টানে সজোরে নিক্ষেপ করল দূরে। অবাক হয়ে থাকা শিল্পীদের দিকে হাত তুলে আশ্বস্ত করল অঙ্কুর। মৃদু হেসে জানালো, তার রাতে ঘুমের চলাফেরা করার অভ্যেস আছে। শিল্পীরা আবার তাদের কাজে মন দিল। মুগ্ধ হয়ে চক্ষুদানরত প্রতিমার দিকে তাকিয়ে রইল অঙ্কুর। চোখ থেকে টপটপ করে জল পড়ছে তার, কৃতজ্ঞতায়, ভক্তিতে। অরিন্দমের বড় জ্যাঠা হয়তো আজ সকালেই এসে পৌঁছবেন, কিন্তু তার আসার আগেই অঙ্কুরকে প্রাণে বাঁচিয়ে দিল কেবল একটি মাত্র শুভক্ষণ, মাতৃপক্ষ। আজ মহালয়া। কোনো অশুভ আজ শুভ শক্তির সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না। অঙ্কুর করজোড়ে দাঁড়িয়ে রইল চণ্ডী মণ্ডপের সামনে। শুনছিলেন সুলেখক আকাশ গুহর কলমে যারা ওপার থেকে আসে। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে ফিদা, অতনু, অনুশ্রী, সৌরভ রায়, সাগর নীল এবং দেবযানী। নাট্যরূপ ফিদা, গ্রাফিক্স উষ্ণিস, শব্দ সংযোজন ও আবহ সুজয়, প্রচ্ছদ রৌনক, পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলেই সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।